মুখে মুখে নয়, ইরানের জয় এখন কাগজে কলমে। কিভাবে ইরান আমেরিকা চুক্তিতে একচেটিয়া লাভ হলো খামেনির দেশের, কি বলছেন বিশ্লেষকরা? ইরান যুদ্ধ আমেরিকার মতো পরাশক্তিদের জন্য বড় শিক্ষা। শুধু অস্ত্রে যুদ্ধ জয় সম্ভব নয়, আসল শক্তি কৌশল। কি বলছেন বিশ্লেষকরা? শত্রু আমেরিকার মাটিতেই উড়ল ইরানের পতাকা। মার্কিন রাজ্যে বসিয়ে অপমানের কড়া জবাব দিল খামেনির দেশ। এটি কি ইতিহাসের পরিহাস? মধ্যপ্রাচ্যের আকাশে যখন দীর্ঘদিনের সংঘাত, নিষেধাজ্ঞা এবং সামরিক উত্তেজনার কালো মেঘ জমেছিল, ঠিক তখনই বিশ্বকে চমকে দিয়ে এক বিস্ফোরক ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত কার্যত শেষ করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সেটি সম্পূর্ণভাবে স্বাক্ষরিত। বহু বছর ধরে শত্রুতাপূর্ণ সম্পর্কের কারণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এমন কোনো সমঝোতার সম্ভাবনাই অনেকের কাছে অকল্পনীয় ছিল। তাই ট্রাম্পের এই ঘোষণা মুহূর্তের মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যম, কূটনৈতিক মহল এবং রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে চুক্তির বিষয়বস্তু, এতে উভয় পক্ষের দায়িত্ব কিংবা ভবিষ্যৎ বাস্তবায়ন কাঠামো সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ না হওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। ফলে এটি সত্যিকারের অর্থে শান্তির নতুন অধ্যায় নাকি কূটনৈতিক কৌশলের অংশ, সেই প্রশ্ন এখনও খোলা রয়ে গেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প যখন এই ঘোষণা দেন, তখন তিনি বিশেষ গুরুত্ব দেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীকে। ট্রাম্পের ভাষ্যমতে নতুন এই সমঝোতার ইতিবাচক প্রভাব হিসেবে হরমুজ প্রণালী আংশিকভাবে উন্মুক্ত করা হয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল প্রতিদিন এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। অতীতে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে এই পথ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হলেই বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেত। তাই ট্রাম্পের এই মন্তব্য শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক দিক থেকেও গভীর তাৎপর্য বহন করছে। তার বক্তব্যের পর আন্তর্জাতিক বাজার, বিনিয়োগকারী মহল এবং বিভিন্ন দেশের নীতি নির্ধারকরা পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখা শুরু করছেন। তবে এই ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় দিক হল ইরানের নীরবতা। ট্রাম্পের দাবি সত্ত্বেও তেহরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, এমনকি চুক্তির সত্যতা সম্পর্কেও নিশ্চিত নয়। ফলে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আদৌ কি উভয় পক্ষ একই শর্তে একমত হয়েছে, নাকি এটি শুধু ওয়াশিংটনের একতরফা ঘোষণা? বিশ্লেষকদের মতে ইরানের প্রতিক্রিয়া ছাড়া এই চুক্তির ভবিষ্যৎ মূল্যায়ন করা সম্ভব নয়। এখন গোটা বিশ্বের দৃষ্টি তেহরানের দিকে, কারণ তাদের একটি বক্তব্যই নির্ধারণ করে দিতে পারে মধ্যপ্রাচ্যে সত্যিই কি নতুন শান্তির সূচনা হয়েছে, নাকি এটি কেবল বৃহৎ শক্তিগুলোর রাজনৈতিক দাবার বোর্ডে আরেকটি নাটকীয় চাল। অন্যদিকে যুদ্ধের উত্তাপে যখন দুই দেশের সম্পর্ক ত্বরান্বিতে, তখন অনেকেই মনে করেছিলেন যুক্তরাষ্ট্রের মাটিতে হয়তো পা রাখাই হবে না ইরান ফুটবল দলের। ভিসা জটিলতা, রাজনৈতিক টানাপোড়েন এবং নিরাপত্তা উদ্বেগের কারণে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ঘিরেছিল তাদের বিশ্বকাপ যাত্রা। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে লস অ্যাঞ্জেলেসের সফি স্টেডিয়ামে মাঠে নামে ইরান। আর ম্যাচ শুরুর আগে যখন স্টেডিয়ামের বিশাল পর্দায় ভেসে ওঠে ইরানের পতাকা, চারদিকে বেজে ওঠে জাতীয় সঙ্গীত, তখন সেটি কেবল একটি নিয়মতান্ত্রিক আয়োজন ছিল না, বরং ছিল এক প্রতীকী দৃশ্য। যে দৃশ্যের সঙ্গে সংঘাতের আবহে দিন কাটছে, সেই দেশের মাটিতেই মাথা উঁচু করে উড়ালো ইরানের পতাকা। হাজারো দর্শকের সামনে বাজল সেই দেশের সঙ্গীত, যা কয়েক সপ্তাহ আগেও কল্পনার বাইরে ছিল অনেকের। মাঠের বাইরের উত্তেজনা যেন মাঠের ভেতরেও ছড়িয়ে পড়েছিল। ম্যাচের কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে একটি প্রাথমিক শান্তি চুক্তির ঘোষণা দেন। সেই নাটকীয় ঘোষণার আবহ নিয়েই মাঠে নামে ইরানের ফুটবলাররা। চারদিকের চাপ, বিতর্ক এবং রাজনৈতিক উত্তেজনা উপেক্ষা করে তারা নিজেদের সেরাটা দেওয়ার
চেষ্টা করে। নিউজিল্যান্ডের বিপক্ষে এক পর্যায়ে দারুণ লড়াই উপহার দিলেও শেষ পর্যন্ত 2-2 গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। তবে স্কোর লাইনের চেয়েও বেশি আলোচনায় ছিল ইরানের উপস্থিতি, কারণ এই ম্যাচটি শুধুমাত্র ফুটবলের লড়াই ছিল না, এটি ছিল প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার এক প্রতীকী সংগ্রাম। অন্যদিকে ভারতে ছুটি কাটাতে এসে যুদ্ধাপরাধের অভিযোগের মুখে দেশ ছাড়তে হয়েছে এক ইসরায়েলি সেনাকে। ব্রাসেল ভিত্তিক মানবাধিকার সংগঠন হিন্দ রজব ফাউন্ডেশন দাবি করেছে ইসরায়েলের 271তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ইতান গ্যালবোয়া গাজায় সংগঠিত মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযোগের ভিত্তিতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাকে গ্রেপ্তারের আবেদন জানানো হয়। এরপর অভিযোগ দায়েরের কয়েকদিনের মধ্যেই তিনি ভারত ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। এইচআরএফের অভিযোগ অনুযায়ী গাজায় বেসামরিক আবাসিক এলাকা ধ্বংস, অবকাঠামো গড়িয়ে দেওয়া এবং সামরিক অভিযানের বিভিন্ন ঘটনায় গিলবোয়ার সম্পৃক্ততা ছিল। সংগঠনটির দাবি, এসব ঘটনার ছবি ও ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন, যা যুদ্ধাপরাধীর অভিযোগের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বিভিন্ন দেশে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি সাম্প্রতিক সময়ে আরও জোরালো হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বেসামরিক মানুষের ক্ষতি হয় এমন সামরিক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের আওতায় গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, কোনো দেশের ভূখণ্ডে অবস্থানরত বিদেশি নাগরিকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠলে তা শুধু আইনি বিষয় নয়, বরং কূটনৈতিকভাবেও বড় প্রভাব ফেলতে পারে। ইতান গিলবোয়ার ভারত ত্যাগের ঘটনাকে অনেকেই সেই আন্তর্জাতিক চাপ ও আইনি ঝুঁকির ফল হিসেবেই দেখছেন। একই সঙ্গে এই ঘটনা গাজা সংঘাত ঘিরে বিশ্বজুড়ে চলমান বিতর্ককে আরও গভীর করেছে। অন্যদিকে পানিকে রাজনৈতিক অস্ত্র বানাতে চায় ভারত, অভিযোগ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার ভারতের বিরুদ্ধে সিন্ধু নদীর পানিকে রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক আইন এবং 1960 সালের সিন্ধু পানি চুক্তি অনুযায়ী পাকিস্তানের পানির অধিকার নিশ্চিত করা ভারতের বাধ্যবাধকতা। তার দাবি, সাম্প্রতিক সময়ে ভারত চুক্তির কাঠামো উপেক্ষা করে একতরফা কিছু পদক্ষেপ নিয়েছে, যা শুধু দুই দেশের মধ্যকার আস্থার সংকটই বাড়াবে না, বরং পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যও নতুন উদ্বেগ তৈরি করবে। ইসহাকদার সতর্ক করে বলেন, পাকিস্তানের পানির প্রবাহ বাধাগ্রস্ত করার যে কোনো চেষ্টা কোটি মানুষের জীবন, কৃষি উৎপাদন এবং অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে, যার পরিণতি অত্যন্ত গুরুতর হতে পারে। তিনি আরও বলেন, পাকিস্তান বরাবরই সংলাপ, কূটনীতি এবং আন্তর্জাতিক আইনি কাঠামোর মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও সেই নীতি অনুসরণ করবে। তবে সিন্ধু নদী অববাহিকায় ভারতের বিভিন্ন জলাধার সম্প্রসারণ ও পানি সরিয়ে নেওয়ার প্রকল্প নিয়ে ইসলামাবাদের উদ্বেগ দিন দিন বাড়ছে। তার মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হতে পারে, যা শুধু পানির নিরাপত্তাই নয়, খাদ্য উৎপাদন, পরিবেশগত ভারসাম্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠবে। জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তান ইতিমধ্যেই বন্যা, খরা এবং পানি সংকটের মতো চ্যালেঞ্জের মুখোমুখি উল্লেখ করে তিনি বলেন, পানিকে কখনোই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়, বরং রাজনৈতিক সহযোগিতা, পারস্পরিক সম্মান এবং বিদ্যমান চুক্তিগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমেই এই সংকটের টেকসই সমাধান সম্ভব।